নিধারামপুর গ্রামে আশা নামে একজন থাকত। আশার স্বামী রমেশ প্রায়ই অসুস্থ থাকত, আর এই জন্য সে লোকের বাড়ি কাজ করে সংসার চালাতো। একদিন, গতকাল তুই টাকা চুরি করেছিস তাই না? গিন্নিমা, আমি কেন টাকা চুরি করব? তুই চুরি করিসনি তো কে করেছে? হ্যাঁ, তুই ছাড়া বাইরের লোক কে আছে এই বাড়িতে? না না গিন্নিমা, আমি সত্যি চুরি করিনি। অত শত আমি বুঝি না বাপু, কাল থেকে তোর আর কাজে আসা লাগবে না। এই নে তোর বেতন, তুই এক্ষুনি চলে যা। গিন্নিমা, এরপর সে বাড়িতে এসে তার স্বামীকে সব খুলে বলল। সব শুনে তার স্বামী রমেশ বলল, কি আর করবে গিন্নি, বলো, তোমার কপালটাই আসলে খারাপ। কিন্তু এখন কি করব তাই ভাবছি। তোমার ওষুধপত্র কিনবো কোথা থেকে? আচ্ছা, চিন্তা করো না, ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, তা তো ঠিক। পরের দিন সকালে আশা তার বাড়ির পাশের পুকুর থেকে কটা কচু শাক তুলতে গেল। ঠিক তখনই বুড়ি এসে বলল, এই কে রে তুই, আমার পুকুরের কচু শাক তুলছিস? আমি গো, আমি কচু শাক নিচ্ছি বুড়িমা। ও তুই কেন এসেছিস এখানে? আমার বাড়িতে আজ কিচ্ছুটি নেই বুড়িমা, এই জন্যই তোমার এখান থেকে কচু শাক নিতে এসেছি। ও, তুই তো একটা অভাগী, কিন্তু কাজটা তুই ঠিক করলি না। তুই আমাকে জিজ্ঞেস না করে আমার পুকুর থেকে কচু শাক কেন নিবি? না বলে কারো জিনিস নেওয়াকে চুরি বলে, তুই কি সেটা জানিস না? সামান্য কটা কচু শাক নিয়েছি বলে আমি চোর হয়ে গেলাম বুড়িমা? আরে অভাগী, এটা সামান্য নয়, বাজারে এই কচু শাক অনেক ভালো টাকায় বিক্রি হয়। বাজার থেকে টাকা দিয়ে শাক কিনতে পারবো না দেখে তোমার পুকুর থেকে শাক নিতে এসেছি। আমি প্রতিদিন এই কচু শাকগুলো বাজারে নিয়ে বিক্রি করি। কচু শাকগুলো বিক্রি করে কিছু টাকা পাই। বুঝতে পেরেছি বুড়িমা, আমি তো আর টাকা দিতে পারবো না। তা এই নাও তোমার কচু শাক, যা তোমার এই পুকুর থেকে তুলেছিলাম। আশা এই বলে কচু শাকগুলো বুড়িমাকে দিয়ে ওখান থেকে চলে গেল। ওদিকে বুড়িমার কাছে হরিশ এসে বলল, ও বুড়িমা, তোমার কচু শাক কত করে? আরে, আমার পুকুর পাড় থেকে একজন অভাগী কচু শাক চুরি করছিল। আমি যদি না যেতাম তাহলে আমার সব কচু তুলে নিয়ে যেত। এই কটা শাক তুলেছিল, তুই 15 টাকা দে বাবা। আচ্ছা, এই নাও তোমার টাকা। আর তোমার পুকুরের দিকে একটু খেয়াল রেখো, কেউ না কেউ তোমার পুকুর থেকে মাছ চুরি করে নেবে, বুঝলে? ঠিক বলেছিস রে। আচ্ছা, এখন আসি তাহলে। এই বলে ওরা ওখান থেকে চলে গেল। আর ওদিকে, কি ব্যাপার, তুমি যে আজ বলেছিলে কচু শাকের তরকারি করবে, তা কই তোমার কচু শাক? বুড়িমার পুকুরের কচু শাক তুলতে গিয়েছিলাম, কিন্তু বুড়িমা মানা করলো, তাই কচু শাক দিয়েই চলে এলাম। ঠিক আছে, তুমি মন খারাপ করো না, তোমার জন্য একদিন দেখবে আমি অনেক কচু শাক নিয়ে আসবো, বুঝলে? আমি নিজের কথা ভাবি না গো, তোমার কথা আর আমাদের বাচ্চাদের কথাই ভাবি। এত অভাব সে আর ভালো লাগে না। তুমি চিন্তা করো না গো, আমি একটু সুস্থ হলে কাজে ঢুকে যাব। তুমি শুধু আমাদের বাচ্চাটাকে একটু দেখে রেখো, কেমন? ছেলেটা আমাদের স্বপ্ন। হ্যাঁ গো, আচ্ছা শোনো, আজ তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার পরীক্ষা করে ডাক্তার তোমায় ওষুধ দেবে, দেখো তুমি ঠিক ভালো হয়ে যাবে। এরই মধ্যে আশার ছেলে এসে বলল, মা, ও মা, তুই আজ এত তাড়াতাড়ি চলে এলি যে স্কুল থেকে? মা, আজ আমাদের স্যার আসেনি দেখে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে হাত মুখ ধুয়ে এসে ভাত খেয়ে নে। ও মা, আজ তুমি কচু শাক রান্না করেছো? না রে বাবা, কচু শাক আর পেলাম না, পরে একদিন না হয় তোকে রান্না করে খাওয়াবো। আজ সবাই ঠিক আছে। ও মা, একটা কথা বলবো? হ্যাঁ বল। মা, আজকে বিকালে তুমি আমাকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। ও বাবা,
তুমিও তাহলে আমাদের সাথে যাবে তো? না রে বাবা, আমি যাব না, আমি যাব না। তুই আর তোর মা যা আজকে। ওই দেখ বাবা, ওইখানে একজন কচু শাক বিক্রি করছে, এই নিয়ে 30 টাকা। বুড়িমাকে জিজ্ঞেস করবি কিন্তু, কচু শাকের দাম যদি 30 টাকা হয় তাহলে 2 আটি নিবি। আচ্ছা মা। এই বলে আশার ছেলে বুড়িমায়ের কাছে যেয়ে বলল, ঠাকুমা, ও ঠাকুমা, 2 আটি কচু শাকের দাম কত গো? তুই 1 আটি নিবি? হ্যাঁ, 2 আটি নেব, তুমি দাম বলো। 2 আটির দাম 30 টাকা। এই নাও 30 টাকা। কিন্তু তুই এত কচু শাক নিয়ে কি করবি? আমি জানি না, মা কিনতে পাঠালো। ও, তা তোর মা কোথায়? ওই তো আমার মা, ওই যে। ওইটা তোর মা? হ্যাঁ, ওটাই তো আমার মা। তুমি আমার মাকে চেনো নাকি? না, আগে চিনতাম না, আজকেই চিনেছি। পরের দিন সকালে আশা কটা কচু শাক নিয়ে যাচ্ছিল, তখনই বুড়িমার সাথে আশার দেখা। কি গো মেয়ে, কচু শাক নিয়ে কোথায় যাচ্ছ? বুড়িমা, সেখানেই যাই না কেন, এই কচু শাক দেখে আবার বলো না আমি তোমার পুকুর থেকে কচু শাক চুরি করেছি। আরে না না, কাল বিকেলে তোর ছেলে এসে আমার কাছ থেকে 30টা টাকা দিয়ে কচু শাক কিনেছে। যাই হোক, বুঝেছো, এখন তাহলে চলি বুড়িমা। এই বলে আশা ওখান থেকে চলে গেল। আর বুড়িমা তখন বলতে লাগলো, কচুর শাক নিয়ে মেয়েটা কোথায় যাচ্ছে, আমায় দেখতে হবে তো। এই বলে বুড়িমা আশার পিছু নিল। কিছু দূর যেতেই, কি রে উমা, কি করছিস? এই সালে যা পাথর, তাই চাল বাঁচছি। এই নেই কিছু কচু শাক। কচু শাক রান্না করে খাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে দিদি, এখন আমি চলি রে, বাড়িতে অনেক কাজ আছে। আশাদি, এই কচু শাকগুলো কোথায় পেলে গো? আগে তো প্রায় জায়গায় কচু শাক হতো, এখন তো খুঁজেও পাওয়া যায় না। ঠিক বলেছিস রে, এখন আসি, অনেক বেলা হয়ে গেল, বাড়িতে যে আবার রান্না করা লাগবে। আচ্ছা এসো দিদি। এই বলে আশা ওখান থেকে চলে গেল। ও মনে হয় বেশি দামে ওর কাছে বিক্রি করলো। সেদিনও কচু শাক চুরি করছিল এরকম বিক্রি করার জন্যেই। না, আমি বরং ওর কাছে জিজ্ঞাসা করি। বুড়িমা উমার কাছে যেয়ে জিজ্ঞাসা করলো, কে রে উমা, কচু শাকগুলো কত টাকায় কিনলি? উমা, আমি কেন কচু শাক কিনবো, আমাদের তো চাল কেনার টাকাই নেই। আশা ভাবি আমাকে এমনি রান্না করতে দিয়ে গেল। ও, আমি ভাবলাম বিক্রি করতে বেরিয়েছে। কেন, কি হয়েছে? শোনো, সবাই না তোমার মতো কিপটে নয়, অল্প কিছু তো পাড়ার লোকেদের দিতেই পারো, তা না দিয়ে সবসময় কচু শাক বিক্রি করে দাও টাকার জন্যে। এই শুনে বুড়িমা কিছু না বলে ওখান থেকে চলে গেল। কিছুদিন পর, আরে আশাদি, কি করছো? কচু শাক চাষ করছি দাদা। তুমি? ও কি ওই বুড়িবার মতো কচু শাকের ব্যবসা শুরু করবে নাকি? দেখি কি করি, আমাদের এখানে কচু শাকের কোনো হোটেল নাই, তাই ভাবছি কচু শাকের একটা হোটেল দেব। আর আমাদের এলাকায় অনেক গরিব, তাই কেউ কচু শাক কিনে খেতে পারে না, এই জন্যই আরো কচু শাক চাষ করছি। তুমি তো মহান মেয়ে। অত মহান তহান বুঝি না, আমার এটা মনে হলো তাই করছি। তা রমেশ কোথায়, ও কেমন আছে? ও এখন অনেক সুস্থ, আজও কাজে গেছে। বাহ, ভালো করেছো। ও অনেক দিন ধরে অসুস্থ ছিল, ও সুস্থ হয়েছে, এটা শুনে ভালো লাগছে আমার। কানাইদা, তুমি বরং এখান থেকে কচু শাক নিয়ে যেও। হ্যাঁ, বলতে হবে না, অবশ্যই নিয়ে যাবে। এখন আসি তাহলে। এই বলে কানাই ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বুড়িমা এসে বলল, আরে এখানে তো অনেক কচু শাক হয়েছে, বেশ ভালোই হচ্ছে তো, এখানে কে কচু শাক লাগিয়েছে? তখনই আশা ওখানে আসলো।
আশাকে দেখে বুড়িমা বলে উঠল, এই তুমি তুমি এখানে কচু শাক চাষ করছো? হ্যাঁ, আমি চাষ করেছি। কেন, কোনো অসুবিধে আছে? না না, কোনো অসুবিধে নেই। তুমি তোমার জায়গায় কচু চাষ করছো, তা আমার বলার কি থাকবে এখানে? তা কচু শাকগুলো কি বাজারে বিক্রি করতে যাবে? না না, এই কচু শাক আমি বিক্রি করব না। তা কি করবে এই কচু শাক দিয়ে? দেখি কি করা যায়। এই শুনে বুড়িমা ওখান থেকে চলে গেল। এরপর আশা কিছু কচু শাক তুলে বাড়ি ফিরল। বাড়ি যেয়ে সে কচু শাক রান্না করলো। কিছুক্ষণ পর রমেশ এসে বলল, ও গিন্নি, গিন্নি, কই গো তুমি? আশা ঘর থেকে বের হয়ে এসে বলল, হ্যাঁ তুমি এসেছো? হ্যাঁ, কিন্তু আমার অনেক খিদে পেয়েছে। কিছু আছে ঘরে? হ্যাঁ গো, তোমার পছন্দের কচু শাক রান্না করেছি। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি ভাত দাও না গো, তাড়াতাড়ি দাও। না, আগে হাত মুখ ধুয়ে এসো, তারপর খেতে দিচ্ছি। আচ্ছা গো। রমেশ এই বলে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসলো। সে খেতে খেতে বলল, বাহ বাহ, কি মজা হয়েছে গো কচু শাক। তাই গো? হ্যাঁ গো। আচ্ছা শোনো, আমি ভাবছি একটা কচু শাকের হোটেল দেব। হ্যাঁ গো গিন্নি, বেশ ভালো বুদ্ধি তোমার। আর এই এলাকায় তো কোনো কচু শাকের হোটেলও নেই। হ্যাঁ, এই জন্যই তো বেশ ভালো চলবে। আমি কচু শাক রান্না করে দেব, তুমি বিক্রি করবে, কেমন? হ্যাঁ গো, যেমন কচুর শাক দিয়ে চিংড়ি মাছ, কচুর শাক ঘন্ট, কচুর শাক দিয়ে ইলিশ মাছ, কচুর শাক ভাজি। হ্যাঁ, ওইগুলো তো আছেই, সাথে কিছু ছোট মাছ। গিন্নি, তুমি দেখো কচু শাকের হোটেল বেশ ভালোই চলবে। আচ্ছা শোনো, তুমি বরং কানাইদাকে বলে ওনার দোকানটা নাও। আচ্ছা গো। বিকেলবেলা রমেশ কানাইদার বাড়ি যেয়ে বলল, কানাইদা, ও কানাইদা, বাড়িতে আছো নাকি গো? আরে রমেশ, তুই তা কেমন আছিস রে? তোকে দেখে তো অবাক হয়ে গেলাম আমি। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তা শোনো, একটা কথা বলার জন্য আসলাম। হ্যাঁ বল না, কি বলবি? বলছি, তোমার দোকানটা কি আমাকে দেবে? হোটেল দিবি তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আরে আশার সাথে দেখা হয়েছিল, ও বলল ও কচু শাকের হোটেল দেবে। ও, তা দোকান সমস্যা নেই, প্রথমে একটু দেরি হলেও তোমার দোকান ভাড়া তুমি সময় মতো পেয়ে যাবে, বুঝলে? সময় মতো পেয়ে যাবে। আরে না না, দোকান ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, তুই কাল থেকেই দোকানে বস, কেমন? আছে গো দাদা, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দাদা, আমি এখন আসি তাহলে। আচ্ছা। এই বলে রমেশ ওখান থেকে বাড়ি চলে গেল। ও গিন্নি, গিন্নি, কই গো তুমি? তাড়াতাড়ি সামনে আসো, আসো তাড়াতাড়ি। এই বলো তো কি হয়েছে? অত চিল্লাচ্ছ কেন? আরে চিল্লাবই বা না কেন? তাজা কাজে গিয়েছিলে, সেটা কি হয়েছে? হ্যাঁ গো, কানাইদা দোকান দিয়েছে। আমাদেরকে কানাইদা দোকান দিয়েছে। যাক বাবা, তাহলে কাল থেকেই কচু শাকের হোটেল শুরু করি। হ্যাঁ গো গিন্নি। পরের দিন সকালে আশা কচু শাক আর ভাত রান্না করে দিল। এরপর রমেশ ওগুলো নিয়ে হোটেলে বিক্রি করতে লাগলো। বিকেল বেলা রমেশ বাড়ি গিয়ে বলল, গিন্নি, ও গিন্নি, একটু পানি দাও তো। হ্যাঁ গো, এই নাও পানি। তা হোটেল কেমন চললো প্রথম দিন? তা গিন্নি, বেশ ভালোই, চলো। হুমা, তাই নাকি? হ্যাঁ, আর শোনো, কাল আরো কচু শাক আর ভাত রান্না করে দিও। এই এলাকায় কচুর শাক অনেক চলবে, বুঝলে গিন্নি, অনেক চলবে। আচ্ছা গো,
কচু শাকের সাথে আমি বরং অন্য একটা তরকারি করে দেবনি। তাহলে তো আরো ভালো হয় গো। আমি তাহলে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসবো। ঠিক আছে। এইভাবে বেশ ভালোভাবে দিন কেটে যায়। হঠাৎ একদিন কি ব্যাপার হরিশ, কি হচ্ছে ওইখানে? আর বলো না, বুড়িমার হাম হয়েছে। ওমা, কবে? এই তো আজ 2 দিন। এজন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুমি এখানে থাকো, আমি বরং কিছু নিম পাতা আর কাঁচা হলুদ নিয়ে আসি। এই বলে আশা নিম পাতা আর কাঁচা হলুদ নিতে গেল। নিম পাতা আর কাঁচা হলুদ নিয়ে আশা বুড়িমার সারা শরীরে লাগিয়ে দিল। এর কিছুক্ষণ পর গোসল করিয়ে রেখে সে বাড়ি যেয়ে রান্না করে বুড়িমার জন্য খাবার নিয়ে আসছিল। তখন আশার সাথে উমার দেখা হলো রাস্তায়। কই দিদি, কই যাও তুমি? এই দুপুরবেলা কোথায় যাচ্ছ? আরে তুমি শোনো নাই, বুড়িমার তো হাম হয়েছে। উমা, আমি তো কিছুই জানি না গো। ও, তা যাবি নাকি আমার সাথে? হ্যাঁ চলো গো। এই বলে আশা আর উমা বুড়িমার বাড়িতে গেল। বুড়িমা, আশা ভাবি তোমার জন্য ভাত এনেছে, ওঠো খেতে বসো। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য এবারের মতো বেঁচে গেছি। ও বুড়িমা, আমাদের শুনলে না গো, তুমি বেঁচে গেছো আশা ভাবির শুনলে গো। না না, আমি শুধু আমার কর্তব্যটুকুই করেছি। আর বুড়িমা, এসব না বলে আপনি খেয়ে নিন তো, ভাত খেয়ে আপনি ওষুধ খেয়ে নিন। আচ্ছা আশা মা, আমায় ক্ষমা করে দে, আমি তোকে কি না কি বলেছি। না না বুড়িমা, ঠিক আছে, আপনি তো বড়, আপনি তো বলতেই পারেন। আচ্ছা, আমি এখন আসি, হোটেলে যেতে হবে আবার। এরপর আশা ওখান থেকে চলে গেল তার কচু শাকের হোটেলে। আশার হোটেল বেশ ভালোই চলছিল, আর এভাবেই তাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এক গ্রামে একজন কামার এবং তার বউ বাস করত, কিন্তু কামারের বউয়ের মাথায় চুল ছিল না। কামারের বউয়ের মাথায় চুল না থাকায় কামারের অনেক কষ্ট ছিল, আর এই দুঃখে কামার একদিন বাড়ি থেকে চলে যায়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আসেন। কে গো, কামারের টেকো বউ নাকি? কোনো দরকার হঠাৎ আমার বাড়িতে এসেছো? মোড়ল মশাই, আমার মাথায় চুল না থাকায় আমার স্বামী রাগে দুঃখে বাড়ি থেকে চলে গেছে। এখন আমি বাড়ির কাজ ছাড়া আর কোনো কাজ পারি না। কোনো না কাজ করলে আমার দিন চলবে কি করে? এই জন্য আপনার বাড়িতে যদি কাজের লোক দরকার হয় তাহলে দয়া করে আমায় কাজ দিন, দুবেলা খেতে দিলেই চলবে। ঠিক আছে টেকো বউ, আমার বাড়িতে তো একজন কাজের লোক দরকার ছিল। তাহলে তুমি এখন থেকে আমার বাড়িতে রান্না সহ যত কাজ আছে সব কাজ করবে। এজন্য আমি মাস শেষে তোমাকে মাইনে দেব আর খেতেও দেব, তবে এক বেলা, কিন্তু সময় মতো আসতে হবে। সব কাজ ঠিকভাবে করতে হবে, আর রান্নাটাও কিন্তু সুন্দর করে করতে হবে। মোড়ল মশাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর থেকে মোড়লের বাড়িতে টেকু বউ কাজ করতে শুরু করে। নতুন কাজ পেয়ে টেকু বউ খুব খুশি হয়। মোড়লের বাড়িতে তো অনেক কাজ, কিন্তু তাতে কি, একবেলা পেট পুরে গরম ভাত আর মাছ খেতে দেয়। আমাদের ঘরে তো মাসেও একবেলা মাছ জুটে না, সাথে ডাল চাটনি। আহ, মাসে মাইনে পেলে ঘরটাও সারাই করে ফেলবো। মনে মনে এসব কথা বলতে বলতে টেকো বউ রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ রাস্তার পাশের একটি বড়ই গাছে
তার শাড়ির আঁচল আটকে যায়। খেরে কে আমার আঁচল টেনে ধরলো? কার এত সাহস? হায় হায়, শাড়িটা আবার ছিঁড়ে গেল না তো? টেকো বউ শাড়িটা বড়ই গাছ থেকে ছাড়িয়ে নেয়। এমন করে আঁচল ধরে টানলি তুই? বাহ, কি সুন্দর পথের ধারে একটা বড়ই গাছ হয়েছে। এমন করে ডাকলি যেন তুই আমার কত চেনা। যাবি আমার সাথে আমার বাড়িতে? সময় অসময় তোর সাথে কথা বলে কাটাতে পারবো। পথের ধারের বড়ই গাছ তুলে নিয়ে টেকো বউ তার আঙিনায় রোপণ করলো। তোকে নতুন একটা আশ্রয় দিলাম, আমার ঘরটাকে তুই দেখে রাখিস। অবশ্য তোকে দুবেলা পানি খেতে দেব। যাই রে, সকালে উঠে আবার কাজে বেরোতে হবে। টেকো বউ খুব যত্ন নিয়ে সব কাজ করত। সে রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ করত। একদিন মোড়ল তার রান্না খেয়ে অনেক প্রশংসা করলো। সত্যি টেকো বউ, আমি কিন্তু তোমার কাজে অনেক খুশি হয়েছি। তোমার রান্না অনেক মজার, তুমি অনেক সুস্বাদু রান্না করো। তুমি যদি এভাবে সব কাজ ঠিকঠাক মতো করো এবং এমন মজাদার রান্না করো, তাহলে আমি তোমার মাইনে সামনে মাসে বাড়িয়ে দেব। ধন্যবাদ মোড়ল মশাই। আদিক্ষেতা, কর্তা আমার রান্না খেয়ে কখনো প্রশংসা করে না। আর এই টেকোর এত খাতির? না 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 না, বিড়ালকে তো বেশি বাড়তে দিলে চলবে না। একটা কাজে ভুল পাই তখন বোঝাবো। মোড়লকে টেকো বউয়ের রান্নার প্রশংসা করতে শুনে মোড়লের বউ খুব রেগে যায়। সে ফন্দি করতে থাকে কিভাবে টেকো বউকে কাজ থেকে তাড়ানো যায়। টেকো বউ একটি মাটির হাড়ি ভেঙে ফেলে। হায় হায় হায়, হে কি হলো? আমি এত বড় ভুল কি করে করলাম? টেকো বউ, এই টেকো বউ, তুই সঠিকভাবে কাজ করতে পারিস না? আমার এত দামি হাড়িটা তুই ভেঙে ফেললি। এর দাম কে দেবে? তোর ঘর বাড়ি বিক্রি করলেও তো এর দাম উঠবে না। এসব কি কাজে নেওয়াই উচিত হয়নি। আমি তো ইচ্ছে করে করিনি গিন্নিমা, আমার হাত ফসকে পড়ে গিয়েছিল। আমাকে মাফ করে দিন গিন্নিমা, আর কখনো এমন হবে না। আমি এখন থেকে অনেক সাবধানে কাজ করব। গিন্নিমা, আমাকে কাজ থেকে বাদ দিবেন না। কাজ বাদ হয়ে গেলে আমার সে দুমুঠো চাল কিনে খাওয়ার টাকাও হবে না। মাফ করা তো দূরে থাক, কাল থেকে তুই আমার বাড়িতে আর কাজ করতে আসবি না বলে দিলাম। অকর্মণ্য মেয়ে কোথাকার। এইভাবে টেকো বউকে অনেক রকম কথা শোনায় মোড়লের বউ এবং টেকো বউয়ের মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলে। এটা আপনি কি করলেন গিন্নিমা? যা করেছি বেশ করেছি, উচিত কাজ করেছি। তোর যে কটা চুল ছিল সবটা উপরে নিয়ে তোকে পুরোপুরি টেকো করে দিয়েছি। যা, ভাগ এখান থেকে। তোকে যেন আমার বাড়ির আঙিনায় আর কখনো না দেখি। আমি না খেয়ে মরে গেলেও আপনার বাড়ির আঙিনায় আর কখনো আসবো না গিন্নিমা। তবে সামান্য একটু ভুলে আপনি আমায় এত বড় শাস্তি না দিলেও পারতেন। আমি চলে যাচ্ছি। যত বড় মুখ নয় তত বড় কথা। ভাগ, সত্য সব। কাঁদতে কাঁদতে টেকো বউ চলে যায়। ওদিকে মোড়লের বউ তো বেজায় খুশি হয়। যাক বাবা, বেড়াল পার হয়েছে, কিন্তু সংসারের এত কাজ করবেটা কি? চাই নতুন একটা খুঁজে নিয়ে আসি। ভাত সেটালে তো আর কাকের অভাব হয় না। এদিকে গাছটা বেশ বড় হয়ে গেল। টেকো বউ তার সব দুঃখের কথা বড়ই গাছের সাথে ভাগ করে নিত, আর গাছও যেন তার সব কথা শুনতো। গাছে তো অনেক বড়ই হয়েছে, ভালোই হলো। এদিকে আমার কাজটাও সে বন্ধ হয়ে গেল। যদি এমন বড়ই হয় তবে তো আমি বিক্রি করে নিজে চলতে পারবো। বিধাতা কাউকে নিরাশ করেন না। আমার সে কত বড় উপকার হলো। টেকো বউ বড়ই নিয়ে বাজারে যায়। আসুন আসুন, বড়ই নিয়ে যান। মিষ্টি আর মসমসে বড়ই, একবার খেলে বারবার খেতে চাইবেন। আসুন আসুন, বড়ই নিয়ে যান।
বেশ ভালো দামে টেকো বইয়ের বড়ই বিক্রি হয়ে গেল। সে বড়ই বিক্রির টাকা দিয়ে মাছ তরকারি কিনে ঘরে ফিরল। দেখ দেখ, তোর বড়ই বিক্রি করে আমি কত বড় মাছ নিয়ে এলাম। আজ পেট ভরে ভাত খাবো। ভাগ্যিস সেদিন তুই আমার সাথে এসেছিলি, তুই না এলে যে আজ আমায় না খেয়ে মরতে হতো। টেকো বউ মন দিয়ে জমিয়ে রান্না করলো। সে দাওয়ায় বসে খাবার খাচ্ছিল, তখন এমন সময় তার গামার স্বামী ঘরে ফিরে এলো। তুমি ফিরে এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? আসলে আমি ঘর ছেড়ে অনেক দূরের গ্রামে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি এক রূপসী মেয়েকে বিয়েও করেছিলাম। তবে কি সেই রূপসীকে ঘরে আনবে বলে আমায় তাড়িয়ে দিতে এসেছো? তুমি জানো এতগুলো দিন আমার কেমন কেটেছে? না গো, আমি বুঝতে পেরেছি বাইরের রূপটা আসল নয়। সেই রূপসী শুধু টাকা আর সাজার জন্য এটা ওটা কিনতে চাইতো। সংসারের কোনো কাজ করলে নাকি তার রূপ নষ্ট হয়ে যাবে। অথচ আমার সংসারে তুমি কত কষ্ট করেছ, তবুও মাটি আঁকড়ে থেকেছ। আমাকে কখনো না খাইয়ে রাখোনি। টেকো বউ, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভুল বুঝতে পেরেছো এতেই অনেক। যাও, হাত মুখ ধুয়ে এসো। কি চেহারা হয়েছে তোমার! আমি যাই খাবার বেড়ে আনছি। তুমি খুব ভালো টেকো বউ, কিন্তু আমার জমানো সব টাকা যে শেষ হয়ে গেছে। লোহা কিনে যে দা বটি তৈরি করব সে উপায়ও নেই। ওসব নিয়ে তুমি ভেবো না তো, আগে খাবার খেয়ে নাও, তারপর দেখা যাবে। আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে এভাবে রেখে কোথাও যাব না আর। তুমি আমাকে মাফ করে দিও। আচ্ছা বেশ, যাও, ক্ষমা করে দিলাম। এই বড়ইগুলো নিয়ে আমি বাজারে যাচ্ছি। এ কয়দিন তোমার ওপর অনেক ঝড় গেছে, তোমাকে আর কষ্ট করতে হবে না। ঠিক আছে, তবে বড়ই বিক্রি করে ভালো দেখে সবজি আর মাছ কিনে এনো। ঠিক আছে বউ। দিনে দিনে ওদের বড়ই বিক্রি বেশ ভালোই হচ্ছিল। ওরা বড়ই বিক্রি করে ওদের ঘরটা সারিয়ে নিল, পাশে একটা কামারশালাও তৈরি করলো। কতদিনের স্বাদ আমার পূরণ হলো বউ। সব তোমার বড়ই গাছের। আর তোমার জন্য এবার কিছু লোহা কিনে এই কামারশালায় বসে আমি অনেক জিনিস তৈরি করব। আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি একদম ঠিক বলেছো। মাথার উপর শক্ত ঠাই আর দুবেলা খাবার পেলে আর কিছুর দরকার নেই। একদিন হলো কি, মোড়লের বউ টেকো বউয়ের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। আরে বাপরে, এই টেকো বউ এত বড় লোক হলো কেমন করে? ও কি আলাদিনের সেরাক পেয়েছে? এই বড়ই গাছে ওদের এত কিছু হয়েছে। না না না, সুখে কেবল আমিই থাকবো, আর কেউ নয়। এক্ষুনি আমি এই বড়ই গাছ। মোড়লের বউ লুকিয়ে লুকিয়ে টেকো বউয়ের বড়ই গাছটি কুড়াল দিয়ে কেটে ফেললো। খুব ভালো হয়েছে, যাই এবার যাই বাবা, কেউ দেখে নিলে আমার বদনাম হয়ে যাবে। কে আমার এত বড় সর্বনাশ করলো? আমার এই সাধের বড়ই গাছটিকে খেয়ে কেটে দিল। এমনটা যে করেছে, আমি তাকে ছাড়বো না। হায় হায় হায়, এবার আমাদের কি হবে? বউ, এমন করে কেঁদো না। দেখো, মানুষ কখনো কারো ভালো দেখতে পারে না, তবে যে এটা করেছে বিধাতা তাকে ঠিকই এর সাজা দেবে। এই শুধু বড়ই গাছ নয়, ও আমার দুঃখের সাথী। এমন সময় কাঁদতে কাঁদতে টেকো বউ দেখলো যে রোদের আলোয় যেন কি চকচক করছিল। তখন সে সেখানে দেখতে পেল ওগুলোর রূপোর বড়ই। এগুলো দেখে তো সে খুব খুশি হয়ে যায়।
দেখো দেখো, এগুলো রূপোর বড়ই। কি সত্যি? কিভাবে সম্ভব হলো এগুলো? সেভাবেই হোক, বিধাতা যা করেন তা ভালোর জন্যই করেন। এবার এগুলো বিক্রি করলে অনেক টাকা হবে, আমাদের আর কোনো অভাব থাকবে না, বলো? হ্যাঁ, ঠিক বলেছ। চলো, রূপার বড়ইগুলো আমরা তুলে নেই। তারপর সেই রূপোর বড়ই বিক্রি করে টেকো বউ আর কামার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আর সেখানে আরো একটি নতুন বড়ই গাছের জন্ম হলো। আমি জানতাম তুই আমাকে ছেড়ে একদম থাকতে পারবি না, আর তাই তো তুই আবার ফিরে এসেছিস। আমি খুব খুশি হয়েছি রে, তুই যে টেকো বউয়ের বড়ই গাছ। আমি তোকে আরো যত্ন দিয়ে বড় করে তুলবো। অনেক কাল আগে আলীনগর এক গ্রামে বাস করত এক বৃদ্ধ ঠাকুমা আর তার নাতি রবি। তিন কুলে তাদের আর কেউ ছিল না। এই শীতে তো কোথাও যেতে পারছি না, আর তো কিছু খাবার ঘরে রয়েছে। এরপর কি করব কে জানে। আমার নাতিটারও তো কোনো হুঁশ নেই। এইদিকে আমি লোকের বাড়ি থেকে যা এনে দিই তাই খায়, এছাড়া আর কোনো দিকে খেয়াল নেই তার। আবার আমি সেই হাড় কাঁপানো শীতে বাইরে যাব, এই অবস্থাও তো আমার নেই বাপু। ঠাকুমা, না ঘুমিয়ে এত কি ভাবছো বলো তো? চিন্তায় ঘুম হচ্ছে না রে। সেই কখন শুয়েছো, এখনো ওঠার নাম নেই তোমার। এই শীতে আমি কোথাও যেতে পারছি না রে। তুই দেখছিস না, ঘরের খাবারগুলো তো শেষ হয়ে গেল। তখন কি করব বল দেখি? কিসের এত চিন্তা তোমার শুনি? তুমি এত ভেবো না তো, ঘুমাও দেখি। জেগে জেগে তুমি এদিক ওদিক করছো, তাতে আমার ঘুম হচ্ছে না। এবার তুমি একটু ঘুমাও, আর আমাকেও একটু ঘুমাতে দাও তো দেখি। তোর তো শুধু বাপু তাই, শুধু খাওয়া আর ঘোরা আর ঘুম। খাওয়াটা আসে কোথা থেকে সেটা তো তুই বুঝিস না বাপু। এই বুড়ি মরে গেলে তখন বুঝবি। ঠাকুমা, আবার শুরু করলে এসব কথা। আর বলো না, এবার ঘুমাও। কাল এসব নিয়ে আবার কথা বলবো, কেমন? ঘুমা তাড়াতাড়ি। ও রবি, রবি, দেখিস ওর কাণ্ড। সকাল সকাল তার ছায়াটুকু নেই। আমি ঘুম থেকে ওঠার আগেই সে হাওয়া হয়ে গেছে। কোথায় গেছে কে জানে। আবার কখন আসবে তাও কেউ জানে না। এত বড় ছেলে, কিন্তু এইটুকু বোধ বুদ্ধি নেই ওর। আমার হয়েছে বাপু যত জ্বালা। আসুক বাড়িতে, আর এই ঠান্ডায় ঘুরে ঘুরে যদি ঠান্ডা লাগায় তখন ওর হবে। ঠাকুমা, ও ঠাকুমা, কি করছো তুমি? আর একা একা কি এত বলছো বলো তো? আমাকেও একটু বলো, আমিও শুনি। এই শীতে আর কি করবো রে? তোর মতো কি আমার শরীরে অমন জোয়ান নাকি যে এই শীতে টোটো করে ঘুরে বেড়াবো? আমার বাপু বুড়ো শরীর, আমি তো তোর মতো টোটো করতে পারি নে। তাই রান্নাঘরে বসে আগুন তাপাচ্ছি। তা ভালো করেছো। আমি এখন একটু ঘুরতে যাই বলে কথা শোনাচ্ছ, আর তুমি যে পাড়ায় পাড়ায় ঘোরাঘুরি করো, গল্প করো, তখন তোমার মনে থাকে না? আচ্ছা, তোর বাপু কখনো জ্ঞান বুদ্ধি হবে না দেখি। এই ঠান্ডায় যদি তোর অসুখ করে তখন ওষুধে টাকা পাবো কোথায় বল দেখি? আর দুদিন পর তো এমনিতেই না খেয়ে থাকতে হবে। তা সে দেখা যাবে। তোমার এমন এত চিন্তা করে মরতে হবে না। আর দু একদিনে দেখবে শীত কেমন কমে গেছে। রোজ কি আর এত শীত থাকবে বলো? হয়েছে বাপু, হয়েছে। তোকে আর কিছু বলবো নে। এইবার ভাতটুকু খেয়ে নে দেখি। এত ঘুরে কি মজা পাস বুঝি না বাপু আমি। ঠাকুমা, খাওয়া শেষ হয়ে গেছে,
আমি একটু হাকিম চাচার দোকানে যাচ্ছি, একটু পর চলে আসবো, বুঝলে? এই তো এতক্ষণ বাইরে ঘুরে ঘুরে এলি, এখনই আবার তোকে ঘুরতে যেতে হবে? এমন পাগলামি করিস না রবি। কোনো একটা অসুখ বাঁধলে তখন আমি কি করব বল? হ্যাঁ তো, আমার এই বাড়িতে বসে বসে তোমার এসব কথা শুনতে মোটেই ভালো লাগে না। আমি গেলাম, তুমি বসে একা একা কথা বলো। হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে। এখন আমার কথা শুনতে ভালো লাগে না তাই না? একটা সময় সবই মনে পড়বে। আমি বাড়িতে একা একা পড়ে থাকি, আমায় একটু দেখার মতো কোনো মানুষ নেই। আরে মাঠের পাশে ওরা কারা? আর ওদের কাছে ওই বাক্সেই বা কি আছে? ওমা, চারপাশে কত মৌমাছি! কাছে গিয়ে একটু দেখি তো। ও ঠাকুমা, রবি কোথায় গো? বাড়ি আছে কি? এদিক ওদিক কত খুঁজলাম, পেলাম না। সে কি আর বাড়িতে থাকার মতো ছেলে বাপু? সে বাড়িতে থাকে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। কোথায় গেছে তাও জানি না। তা কি দরকার তাকে? তার এত খোঁজ কেন তোমার? আর বলো না, এই শীতে নারকেল দিয়ে ভাপা পিঠা খেতে মন চেয়েছে। নারকেল গাছে নারকেলও রয়েছে, তা অত উঁচু গাছে কেউ ওঠার সাহস পাচ্ছে না। তাই রবিকে ডাকতে এলাম। এছাড়া কেউ এ কাজ করতে পারবে না। তোমার নাতির বড় সাহস গো ঠাকুমা, তা তাকে পাওয়া যে ভারী মুশকিল। ওরে হতচ্ছাড়া, খেয়ে দেয়ে কাজ নেই, আমার নাতিকে ডাকতে এসেছিস? তাও অত উঁচু থেকে আমার নাতিটা পড়ে গেলে তখন ওর কি হবে শুনি? আর এই শীতের কুয়াশায় কি না তোরা ওকে উঁচু গাছে ওঠানোর জন্য ডাকতে এসেছিস? তোর সাহস দেখে আমি বাঁচি নে বাপু। শোন, ভালোই ভালোই বলে দিচ্ছি, ওকে এমন কাজে মোটেও ডাকবি না। যা তো যা এখান থেকে। বারে, ও তো সবার এসব কাজ করে দেয়, সে বেলায় তো তুমি কিছু বলো না। আর আজ আমাকে এত কথা শোনালে। কিছুর দরকার হলে তো আমাদের বাড়িতে যাও আগে। কই, আমরা তো কিছু বলি না। এত বড় কথা? ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন যাবো না তোদের বাড়ি, কিছু চাইতে যাবো না। যা তো দেখি যা। বুড়িটা বড্ড বকে, কিন্তু ওর কথা শুনলে আমার চলবে না। রবিকে খুঁজে নারকেল পাড়াতে হবে, না হলে আর পিঠে খাওয়া হবে না। যাই, খুঁজি ওকে। ও হাকিম চাচা, কি করছো গো? কি আর করব বল, বসে বসে মাছি তাড়াচ্ছি। এই শীতের সকালে তো তেমন কেউ বেরও হয় না, বেচা কেনাও হয় না, তবুও আমাকে দোকান খুলে বসে থাকতে হয়। তা তোর কি শীত লাগে না নাকি? এই শীতের সকালে এভাবে ছুটে বেড়াস শুধু এদিক ওদিক। কি করব বলো, আমার যে বাড়িতে ভালো লাগে না। আচ্ছা শোনো, তোমাকে একটি কথা জিজ্ঞেস করার ছিল আমার। তা কি বলবি বল। রাস্তা দিয়ে আসার সময় দেখলাম সরিষা ক্ষেতের পাশে একটি ফাঁকা জায়গায় একটি লোক অনেকগুলো বাক্স নিয়ে এসেছে, আর সেই বাক্সর ভেতর আবার মৌচাক। ওরা কারা বলতো? সে কি তুইও জানিস না বুঝি? ওরা হলো মৌয়াল। ওরা মধু চাষ করে। এই মধুর অনেক দাম। তা এখন বস এখানে, আমারও একা একা ভালো লাগছে না। কিরে, তুই এখানে বসে আছিস আর এদিক ওদিক তোকে আমি খুঁজে মরছি। কেন? নারকেল পাড়তে হবে, চল। বেশ তো, চলো তাহলে। ওই যে ওই গাছটার নারকেল পাড়তে হবে, পারবি নাকি? এ কোনো বিষয় হলো নাকি? এই উঠবো আর পারবো আর নামবো, দেখো শুধু। সাবধানে ওঠ, বেশি তাড়াহুড়ো করিস না। এই তো হয়ে গেছে, গাছের নিচ থেকে সরে যাও।
এই নারকেল নিচে পড়বে। দেখলি কেমন তাড়াতাড়ি পেরে দিলাম। সে তো জানতাম, তুই ছাড়া এ কাজ কে পারবে বল। এবার বাড়ি যেতে হবে, আমি আসি রে। এরপর রবি নারকেল পেড়ে বাড়ি ফিরে আসে। ঠাকুমা, মন খারাপ করে বসে আছো কেন? ঘরে রান্না করার সব কিছু শেষ রে, এবার কি রান্না করব বল দেখি। তুই তো আসিস শুধু ঘোরাফেরা নিয়ে, কি খাবি শুনি? কটা চাল আছে, ভাত রান্না করে দিচ্ছি, পানি দিয়ে খা। আমি বলি কি ঠাকুমা, আমাদের বাড়ির পাশে যে সরিষা ফুল হয়েছে তাই তুলে নিয়ে আসি। তুমি আমাকে কুমড়ো ফুলের বড়ার মতো করে বড়া ভেজে দাও, কেমন? তুই পাগল হয়েছিস নাকি? সরিষা ফুলের বড়া কেউ খায় নাকি রে? তুমি করে দেখোই না, আমি যাব আর নিয়ে চলে আসব। এই ছেলেটা যে কি, কে জানে, কি বলে না বলে কোনো ঠিক নাই। ঠাকুমা, এই দেখো নিয়ে এসেছি, এবার এটা দিয়ে বড়া বানাও তো দেখি। খালি ফুল দিয়ে কি আর বড়া বানানো যায় নাকি রে? আরো কত কিছু লাগে, সেই সব তো নেই। আর কি লাগবে বলো? তেল লাগবে, বেসন লাগবে, সেই সব তো নেই রে। তুই দৌড়ে গিয়ে নিয়ে এলি, এবার আমি কি করব বল দেখি। কি আর করবে, এখানে চুপ করে বসে থাকবে। আমি দৌড়ে যেভাবে ফুল এনেছি, দৌড়ে গিয়ে সেভাবে বাকি জিনিস নিয়ে আসবো। ও নিয়ে তুমি চিন্তা করো না। কি সব কথা বলছিস তুই? তুই দৌড়ে গিয়ে কোথা থেকে এসব আনবি? রবি, দাঁড়া বাপু, দাঁড়া, শুনে যা, একবার আমার কথা তো শুনে যা। ওই দেখো, এই ছেলেটা আমার কোনো কথাই শুনে না, বলতে বলতে কেমন দৌড়ে চলে গেল। ও ছেলে মানুষ, কোথা থেকে কার কাছে চাইবে কে জানে। ওর একটু বুদ্ধি দাও ওপরওয়ালা, এছাড়া আর কিছু চাইনে তোমার কাছে। এই মতিন, সকালে তুই আমাকে নারকেল পেড়ে দিতে বলেছিলি না? আমি দিয়েছি। যখন যেটা বলিস আমি করে দেই। এবার আমি একটা জিনিস তোর কাছে চাইবো, দিবি আমাকে? এভাবে বলছিস কেন? থাকলে নিশ্চয়ই দেব, বল কি লাগবে তোর? তেল আর বেসন লাগবে, দিতে পারবি? ও আর এমন কি, আমাদের ঘরে অনেক আছে। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি, এই এক্ষুনি যাচ্ছি। এই নে তোর তেল আর বেসন। ঠিক আছে, তাহলে আমি এবার যাই, পরে দেখা হবে। ঠিক আছে। এই যে দেখো ঠাকুমা, কি নিয়ে এসেছি, এবার বড়া বানাও। তুই পেলে কোথা থেকে শুনি, বল আমাকে। সে তো তোমাকে শুনতে হবে না, তুমি বানাও। না বললে তো বানাবোই না। মতিনের কাছে থেকে এনেছি, এবার হয়েছে, বানাও এখন। শোন, তোকে একটা কথা বলি, তুই আর কখনো কারো কাছে কিছু চাইতে যেতে পারবি না। যদি আমার কথা না শুনিস, তবে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তুই থাকিস তখন একা একা, আর লোকের বাড়ি থেকে সেই এনে খাস। ঠিক আছে ঠাকুমা, আর এমন করব না, এই শেষ, এবার তুমি বানাও। তুই বলেছিলি তাই বানিয়ে দিচ্ছি, কিন্তু খেতে না পারলে আমাকে যেন কিছু বলিস না আবার। ঠিক আছে, বানাও তুমি। আরে ঠাকুমা, কি সুন্দর গন্ধ বের হচ্ছে, তাড়াতাড়ি দাও, খাবো। এই নে খা, দেখ কেমন হয়েছে। আহ, কি মজা গো ঠাকুমা, এমন মজার বড়া এর আগে আমি কখনো খাইনি। আরো দাও, আর তুমি একটা খেয়ে দেখো। কই দেখি তো। আরে আরে সত্যি তো,
খুব মজা হয়েছে তো এটা। তাহলে আমি একটা সরিষা ফুলের বড়ার দোকান দেব, তুমি ভাজবে আর আমি বিক্রি করব, দেখবে কেমন চলে, আর আমাদের অভাব থাকবে না, বুঝলে? তা ঠিক বলেছিস। এরপর রবি একটা দোকান দেয় আর প্রতিদিন অনেক সরিষা ফুলের বড়া বিক্রি করে। রবি, তোর সরিষা ফুলের বড়ার জবাব নেই। এমন মজার বড়া আমি জীবনে খাইনি। বুড়িমা, তোমার দুঃখ এবার শেষ হলো তাহলে। সবই উপরওয়ালার ইচ্ছে। পলাশ, আয় পলাশ, কোথায় গেলি রে বাবা? বোনকে নিয়ে খেতে আয় দেখি। খাবার যে জুড়িয়ে গেল, সে কখন পাঠশালা থেকে ফিরেছিস? তোদের কি খিদে তৃষ্ণে পায় না? এত গরম পড়েছে, পাঠশালা থেকে ফিরে সব বাদ দিয়ে বিছানায় গা এলিয়ে দিতে মন চায়। মা জানো, আমাদের পাঠশালা গরমের জন্য বন্ধ দিয়েছে, আর রোদে পুড়ে যেতে হবে না। তা বেশ, তবে ছুটি দিয়েছে বলে জানো, বই খাতা শিখে তুলে রেখো না। ভালো করে পড়াশোনা করতে হবে, গায়ের একজন লোক হতে হবে যে। আমার কথা শোনার সময় তোমার হবে মা? কেন হবে না? বল না, বল না, কি বলবি? আজ আমাদের পরীক্ষার ফলাফল দিয়েছে, জানো সে কথা? কোনো দিকেই তো তোমার কান খোলা নেই। এমন করলে চলবে কি করে শুনি? পাকা বুড়ি একটা। তা বল না, কেমন ফল পেলি? ভাইয়া অঙ্কতে কত ভালো নম্বর পেয়েছে জানো? মাস্টার মশাই তো খুশিতে লাফাচ্ছিল। সে আমি জানি, তা তুই কি করেছিস শুনি? বোনও ভালো করেছে মা, দাও দুটো খেয়ে সন্ধে নামার আগে মাঠে খেলা করে আসি। হ্যাঁ হ্যাঁ, বস তোরা। কি রান্না করেছো মা? শুধু ডাল আর পাট শাক? আমি এসব খাবো না মা, আমার চিংড়ি মাছ খেতে বড্ড ইচ্ছে করছে। আমি বড় বড় গলদা চিংড়ি চাই, আর না হলে আমি কিচ্ছু খাবো না। আহ, আমন জেদ করতে নেই মা। শোন মায়া, তোর বাবা আসলে তখন চিংড়ি আনতে বলবো, তোকে দুটো বেশি দেব, কেমন? এখন সোনামুখ করে খেয়ে নে তো মা। না না, আমি খাবো না মা। মা, খাবারটা তুলে রাখো, পরে মায়ার রাগ পড়লে একসাথেই খাবো। আমি দেখি যদি ওর জন্য কোনো মাছের ব্যবস্থা করতে পারি কিনা। মাছের যে অনেক দাম, তোর বাবা পরপর 2 সপ্তাহ বাড়ি এলো না। ঘরে চাল ডাল বারণ তো, এর মধ্যে আবার মাছ। তুমি কিচ্ছু ভেবো না মা, আমি দেখি কি করা যায়। পলাশ হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এলো। ওখানে বসে সুরুজ ছিপ দিয়ে মাছ ধরছিল। কি রে পলাশ, আজ খেলতে যাসনি? না রে, ভাবলাম তোর সাথে ছিপ দিয়ে মাছ ধরবো। পুকুরে কি অনেক মাছ আছে? আছে অনেক মাছ, কিন্তু ছিপ দিয়ে কি এত সহজে মাছ ধরে? অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয়, বুঝলি? সুরুজের থেকে একটা ছিপ নিয়ে পলাশও মাছ ধরতে শুরু করলো। ওদিকে উঠোনে বসে বেগুন গাছে পানি দিচ্ছিল পলাশের মা। তখন সেখানে আসে পলাশের বাবা। পলাশের মা, এক গ্লাস পানি দাও তো। এত দিন পরে এলে, চোখ মুখের এই কি হাল হয়েছে? তুমি একটু দাঁড়াও, আমি এখনই পানি এনে দিচ্ছি। এই নাও বাবা, কি মজা! বাবা 2 সপ্তাহ পর বাড়ি এসেছে। ভালো মন্দ কতই খাবো, বড় বড় মাছ খাবো। আসলে আমার কাজটা চলে গেছে। এ কদিন নতুন কাজের অনেক সন্ধান করলাম, কিন্তু কিছুই করতে না পেরে ফিরে এলাম। জানো, আজ 2 দিন আমি শুধু পানি খেয়ে আছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এইসব নিয়ে ভেবো না, ওপরওয়ালা আমাদের একটা না একটা উপায় ঠিকই খুঁজে দেবে। তাহলে আমরা আর মাছ খেতে পাবো না? ইস, মায়া রাক্ষসীদের কি মজা, যা ইচ্ছে তাই করতে পারে। উঁচু উঁচু শাওরা গাছে বসে মাছ চায়, আর লোকে থলে ভর্তি করে মাছ নিয়ে যায়। মাছ পাগলি মেয়ে আমার কাজের ব্যবস্থা হলে তোকে বড় বড় মাছ এনে খাওয়াবো। তোকে রাক্ষসী হতে হবে না, তুই আমার সোনা মেয়ে। ওদিকে সুরুজের ছিপ দিয়ে পলাশ বেশ কিছু মাছ ধরেছে। তুই কি বোকারে পলাশ? চিংড়ি মাছ তো জাল দিয়ে ধরতে হয়, কিন্তু আমার তো জাল নেই, আর পানি দিয়ে কাদা মাখারও স্বাদ নেই। আমি চলি রে, যা মাছ পেয়েছি এই ঢের। বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। এই যে বলিস তুই মাছ ধরতে পারিস না, কতগুলো পুঁটি মাছ পেয়েছিস, তোর ভাগ্য বেশ ভালো রে। আর বলিস না, মায়াটা বড্ড মাছ খেতে ভালোবাসে। ও
ওর জন্যই এগুলো নিয়ে যাব রে। তুইও খাস, জানিস এই পুকুরের পুঁটি মাছের বেজায় স্বাদ। তুইও যে মাছ খেতে ভালোবাসিস তা তোর মাছ ধরা দেখলেই বোঝা যায়। আজ চলি রে, মা নয়তো চিন্তা করবে। আমার ছিপ কি তুই রেখে দিবি? না না, তা কেন, মাঝে মাঝে তোর সাথে এসে মাছ ধরবো। কাল থেকে তো আমি গরমের ছুটির জন্য মায়ের সাথে মামা বাড়ি যাব, ফিরবো 10 দিন পরে। আচ্ছা তুই যা, ঘুরে আয়, ছিপ লাগবে না। চলি রে সুরজ। মায়া মন খারাপ করে বসেছিল, পাশেই মা আর বাবা কথা বলছিল। আমার ছেলেটা সেই যে খেলতে গেল, এখনো সে এলো না। আমি বরং এগিয়ে গিয়ে দেখে আসি। এই তো এতটা পথ হেঁটে এসেছো, তুমি বিশ্রাম নাও, আমি আর মায়া গিয়ে না হয় দেখে আসি। মা, মা দেখো না মা, আমি কি এনেছি। কি এনেছিস বাবা? এই যে মায়া রাক্ষসী মাছ ছাড়া ভাত খাবে না, তাই ছিপ দিয়ে কটা পুঁটি মাছ ধরে নিয়ে এলাম। দেখো না মা, এখনো লাফাচ্ছে। আমাদের গাছের বেগুন দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল করে দাও না, বোন মজা করে ভাত খাবে। কিন্তু আমি তো চিংড়ি খেতে চাই, এই বড় বড় চিংড়ি। পুকুরে পুঁটি পাওয়া যায়, আমি ঠিক তোকে চিংড়ি খাওয়াবো, তুই একদম ভাবিস না। আমি মাছটা রান্না করে নিয়ে আসি, তুই হাত মুখ ধুয়ে বোনকে নিয়ে পড়তে বস। আমি যেন রান্নাঘর থেকে তোদের পড়ার শব্দ শুনতে পাই। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, সংসারের দায়িত্ব নিতে শিখে গেছে। তুমি ভালো আছো তো? ও বাবা, আমার ধরে আনা পুঁটি মাছ দিয়ে ভাত খাবে তো? নিশ্চয় খাবো। আর আমি এখন থেকে গ্রামেই থাকবো, শহরের কাজটা বন্ধ হয়ে গেছে, ওরা আমার পাওনা টাকাও দিল না, কি যে করবো রে। তুমি একদম চিন্তা করো না বাবা, একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। আমি চেষ্টা করব, যদি তোমার কোনো সাহায্য করতে পারি। না রে পলাশ, তুই তো ছোট, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। অভাবের কারণে আমি বেশি পড়তে পারিনি, তাই ভালো একটা কাজের ব্যবস্থাও করতে পারিনি, কিন্তু তোকে মানুষের মতো মানুষ হতে হবে রে। পরদিন সকালে মায়া আর পলাশ রাস্তার পাশে কচু শাক তুলছিল। এই শাক তুলে কি হবে রে ভাইয়া? আমার শাক খেতে একদম ভাল লাগে না। ধুর পাগলি, তা বললে কি হয়? আমরা তো সাধারণ মানুষ, আমাদের সবকিছুই সোনামুখ করে খেতে হয় রে। আমরা মাছ মাংস যেমন ভালোবাসবো, শাক সবজিকে আরো বেশি ভালোবাসবো, বুঝলি? আমরা সাধারণ কেন হলাম? একটু মাছ ভাত খাওয়ার মতো ব্যবস্থা থাকলে কি ক্ষতি হতো? তুই সারাদিন মাছের চিন্তায় এমন ডুবে থাকিস কেন বলতো? রাতেও তো পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছের ঝোল দিয়ে ভাত খেলি। তুই কি স্বপ্নেও মাছ দেখিস? হ্যাঁ রে, আমি দেখি আমার চারপাশে কত কত মাছ। আমি বড় বড় মাছ মাথায় করে ঘরে ফিরি, আর সকালে আর পাই না। আমার কাছে কটা লেবু আছে, কচু শাক ভাত মেখে লেবু দিয়ে খেতে ভারী মজা। এখন চল। একটু এগিয়ে গিয়ে ওরা দেখলো বৃদ্ধির থলে ছিঁড়ে পথের মধ্যে চিংড়ি মাছগুলো ছোটাছুটি করছে। ইস, কি অবস্থা! আমি এক্ষুনি সাহায্য করছি দাদু। আমি তো ভালো চোখে দেখতে পাই না, মাছ কটা কি করে পড়ে যে গেল। কি বড় আর টাটকা চিংড়ি! তুমি ওঠো দাদু, আমরা তোমার সাহায্য করছি। তোমার নাম কি? তুমি মনে হয় মাছ খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, খুব। আমার নাম মায়া, আর এ আমার ভাই পলাশ। জানো দাদু, আমার ভাই লেখাপড়ায় খুব ভালো, কিন্তু আমার বাবার শহরের কাজটা বন্ধ হয়ে গেছে দাদু। এই নিন দাদু, থলেতে মাছ তুলে দিয়েছি। আপনি কি যেতে পারবেন, নাকি আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো। আমার নাম ফটিক তালুকদার। ওই গ্রামের সবচেয়ে বড় পুকুর তো আমার, কিন্তু দেখাশোনা করার মতো কেউ নেই। একটা বিশ্বস্ত লোক যদি পেতাম, তা তোমাকে দেখে এবং তোমাদের দেখে আমার বড্ড ভালো লাগলো। তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিও, বুঝলে? ধন্যবাদ দাদু, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলবো। মায়া, এই চিংড়িগুলো তোমরা নিয়ে যাও। তুমি তো মাছ খেতে ভালোবাসো, তাই না? সে নিতেই পারি, তবে আপনার আজ আমাদের সাথে আমাদের বাড়িতেই খেতে হবে।
কচু শাক আর চিংড়ি দিয়ে মজা করে খাবেন, কেমন? তা বেশ, চলো চলো। বৃদ্ধকে নিয়ে মায়া আর পলাশ বাড়িতে এলো। মা, এই নাও চিংড়ি আর কচু শাক, এখানে কটা লেবু আছে, জমিয়ে রাধো তো দেখি, সাথে মেহমানকে নিয়ে এসেছি। মেহমান উনি? আরে তালুকদার সাহেব, আপনি আমাদের বাড়িতে আসুন, আসুন, ভেতরে আসুন, এই বসুন। না এসে পারলাম না, তোমার ছেলে মেয়ে দুটো এত মিষ্টি। তা বাবা, আমার চিংড়ির পুকুরটা কি তুমি দেখাশোনা করতে পারবে? মাসে মাইনে দেব 5,000 টাকা, আর মাছ তুললে খাওয়ার মতো মাছ পাবে, বুঝলে? আরে বাহ, এ তো খুবই ভালো কথা, আমি আজ থেকেই কাজে লেগে পড়ব। বাহ, খুব ভালো। আর একটু মাছ নিন চাচা। না মা, আর পারবো না, অনেক দিন পর তৃপ্তি করে খেলাম, এবার আমাকে যেতে হবে। বাবা, তুমিও চলো। আমাকে আরো দুটো মাছ দাও না মা। মাছ পাগলি মেয়ে আমার। হ্যাঁ চলুন দাদু, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোমরা ভাই বোন সব সময় মানুষের সাহায্য করবে, মনে রেখো, সাহায্য করলে বিধাতাও খুশি হন। যাক, ভাই বোন তো আজ চিংড়ি পেল, সাথে চিংড়ি খাওয়ার ব্যবস্থাটাও করে নিল পাকাপোক্ত ভাবে। তুতুল আর মিতুল দুই বোন, ওদের কেউ নেই। বাড়ির আঙিনায় সবজি ফুরিয়ে ওদের খাবার জোগাড় হয়। নদীর পাড়ে এসে এমন পা সরিয়ে বসে আছিস কেন? গোসল করে ঘরে যেতে হবে তো নাকি? আমার কিন্তু গোসল আর পানি নেওয়া হয়ে গেছে, এবার তুই একাই বসে থাক। দেখ না বুবু, এখানে কি ভালো একটা লাউ গাছ জন্মেছে, আমরা একে আমাদের বাড়ি নিয়ে যাই, নয়তো নদীতে গোসল করতে আসা কোনো গরু একে খেয়ে ফেলবে। আচ্ছা, নিয়ে যাব, এখন আগে গোসল করে আয় তো, বেলা যে পড়ে গেল। বেলা পরে কেমন করে রে বুবু? আর একটা কথা বললে তোকে কিন্তু নদীর পাড়ে একা রেখেই আমি চলে যাব। ওরা মরিচ দিয়ে পান্তা ভাত খায়। রোজ রোজ মরিচ দিয়ে পান্তা খেতে আমার ভালো লাগে না রে বুবু। লাউ গাছে একটা মস্ত মাছা দেব, লাউ পাতা ভেজে খাবো, আর লাউগুলো বাজারে বিক্রি করব, খুব ভালো হবে, তাই না বল? আগে তো খেয়ে নে, তারপর দেখি লাউ গাছটা কোথায় লাগানো যায়। লাউ গাছটা বড়ই হলো না, ও লাউ বিক্রি করতে চলে গেল। তুই কবে যে একটু বড় হবি? আমি তো কত বড় হয়েছি, ছোট আছি নাকি আমি? বড় হলে তো একটু বুদ্ধিও বাড়তে হয়। মা বাবার মতো যদি আমিও না থাকি, তখন তোর কি হবে? সোজা মানুষ পেয়ে সকলে তোকে ঠকিয়ে দেবে। তুই তো বলেছিলি আমায় ছেড়ে কোথাও যাবি না, এখন কেন চলে যাবি বলছিস? আমি তো কত ভালো মেয়ে, আমাকে ছেড়ে যাস না বুবু, আমি একা একা একদম থাকতে পারি না। এবার চুপটি করে খেয়ে নে তো, আমি দেখছি ওদিকে লাউ গাছের একটা ব্যবস্থা করে আসি। তুতুল খুব যত্ন করে লাউ গাছটিকে এক কোণে লাগিয়ে দিল। তখন সেখানে এক বুড়ি এলো। তুতুল, ও মিতুল, তোরা কোথায় রে? কি রে, শুনতে পাচ্ছিস? আরে দিদা, তুমি? কি হয়েছে, অমন করে ডাকছো কেন? আমাকে কটা দিন তোদের বাড়িতে লুকিয়ে রাখবি, সব মিটে গেলে আমি আবার বাড়ি ফিরে যাব। কেন, কি হয়েছে? তুমি লুকিয়ে থাকবে কেন? আমার পাশি ভাইপো এসেছে, কেন যে পালাবো শোন তবে। কি মাছ লাগবে? একদম টাটকা মাছ। এই তোমাদের লাউ বাজারের টাটকা মাছ? ছি ছি, মাছের গন্ধে দাঁড়ানো যাচ্ছে না, কি আষ্টে গন্ধ। মাছের গায়ে আষ্টে গন্ধ থাকবে না তো আপনার গায়ে থাকবে কি? তোমার মাছ কেমন টাটকা, দেখি তার প্রমাণ। মাছের কানসা তুলে দেখে নিও। মরণ, তোমার মাছগুলো পানিতে ছেড়ে দাও, পানিতে
দেওয়ার সাথে সাথে যদি মাছগুলো সাঁতার কাটতে শুরু করে তাহলে আমি বাবু তোমার মাছ কিনবো, নয়তো এই চললাম। এই এখনই দেখাচ্ছি। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো গো, এখন আমি কি করব? বোকা মাছওয়ালা। লাউ নিয়ে যান, সস্তায় টাটকা লাউ, এই গরমে জমে যাবে, লাউ নিন। তোমার কি টাটকা কি করে বুঝবো? বলো তো। টাটকা মানে আমার গাছের লাউ, আজ সকালেই কেটে এনেছি। তোমার কথা আমি কেন বিশ্বাস করব? লাউয়ের গা আর বোটা দেখেও চিনতে পারো না? তবে তো তুমি আস্ত বোকা, তুমি লাউই চেনো না। তা বললে কেমন করে হবে? মুরব্বীরা বলে নখ দিয়ে লাউ খুঁচিয়ে পরীক্ষা করতে হয়। আমি যদি দেখি লাউ টাটকা তবেই নিব। কি করলে এটা? এই লাউ এখন কে কিনবে? এই সব লাউ তোমার নিতে হবে। আমি কেন নেব? তোমার লাউ তুমি খাও। হায় হায়, এই পাজি পটল আমার গায়ে এসেছে, কি হবে এবার? শুনলি তো, এবার বল আমি কি করব? আচ্ছা, তুমি তাহলে এখানেই থাকো, কিন্তু এত বাজি কেন তোমার ভাইপো? কি করে জানবো বল? ছেলেটা তো আর মানুষ হলো না, মানুষকে বিরক্ত করেই যেন আনন্দ পায়। আমি বুড়ো মানুষ, এদের জরিমানা আমি কেমন করে দিই বলতো? তুমি কিচ্ছু ভেবো না, দেখি কি করা যায়। মিতুল ফিরছিল রাস্তা দিয়ে, পটলের সাথে ওর দেখা হলো। আরে মিতুল না? পাজি পটল তুমি? আমি মোটেও পাজি পটল না, তুই তো কত বড় হয়ে গেছিস। তুমি আবার কেন এসেছো? তোদের গ্রামের লোকদের সাথে মজা করতে, মজা শেষে ফিরে যাব। তা হ্যাঁ রে, আমার পিসিমা কোথায় জানিস? এখনো দেখতে পেলাম না। সে কি আমি জানি, তবে দেখা হলে তোমার আসার খবর দিয়ে দেব। শোন নামে গুল্লু গুল্লু। এইটা কি হলো? আরে আমি তো তোর পটল কাকা, এতদিন পর তোকে দেখলাম, একটু গাল টিপে আদর করে না দিলে কি হয়? তুমি সত্যি পাজি পটল, এটা মোটেও আদর নয়, বরং অত্যাচার। তোর গাল এমন টমেটোর মতো লাল হয়ে আছে কেমন করে? সব ওই পাজি পটলের জন্য। চল বাজারে চল। কেন? কটা চাল কিনে আনতে হবে, খরচে চাল বাড়ন্ত। ওরা বাজারে গিয়ে দেখলো বাজারের সব দোকান বন্ধ। এক কোণে ঝুড়িতে লাউ নিয়ে লাউওয়ালা বসে আছে। ও কাকা, আজ তো মঙ্গলবার নয়, তাহলে বাজার বন্ধ কেন? আর বলিস না, ওই পাজি পটলের ভয়ে সকলে দোকান বন্ধ করে ঘরে চলে গেছে। জানি না এ কবে বিদায় হবে। আমাদের কিছু একটা করা উচিত, এভাবে তো আর চলতে পারে না বলো। ঠিকই বলেছিস, চল ঘরে চল, কাল না হয় আবার বাজারে আসবো। তোরা এসেছিস? ওদিকে কি খবর? খুব খারাপ খবর বুঝলে, এই পাজি পটলটাকে গ্রাম থেকে তাড়াতে হবে। কি করে তাড়ানো যায় বলো তো? আচ্ছা, ওকে ভূতে ভয় পায়? তাহলে আমি নাকি সুরে কথা বলে ওকে আচ্ছা করে ভয় দেখাবো। না না, এমন করলে হবে না, অন্য কিছু ভাবতে হবে। ও পাজি করবে ভূতে ভয়? এমন কিছু কি নেই যার কথা শুনলে পটল কাকা শুধরে যাবে? হ্যাঁ, ও সাধু বাবাকে বিশ্বাস করে। এখন সাধু বাবা যদি ওকে শুধরাতে পারে, তবে একটা কাজের কাজ হতে পারে। চল বেতুল, যা করার আজই করতে হবে। ওরা সাধু বাবার কাছে গেল আর সাধু বাবাকে বলল। সাধু বাবা এলো বুড়ির বাড়িতে। কেউ আছিস? আমাকে একটু জল দিতে পারবি? সাধু বাবা, আসুন আসুন, বসুন, আমি আপনাকে জল দিচ্ছি। হায় হায়, এ আমি কি দেখছি? না না, এ হতে পারে না। কি হয়েছে সাধু বাবা?
তুই ভীষণ পাজি। কাল তোর মৃত্যু হবে, তোকে নরকে যেতে হবে, তোর শাস্তি হবে। কি বলছেন সাধু বাবা? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। একটা উপায় আছে, তবে তা বড্ড কঠিন। তুই কি পারবি? আমি সব পারবো সাধু বাবা, আপনি বলুন না। তুই কারো সাথে আর কোনো অন্যায় করবি না, লোক ঠকাবি না, কাজে মন দিবি, সকলের ভালো করার চেষ্টা করবি। কিন্তু যদি কখনো কারো খারাপ করিস, তাহলে তখনই তুই মারা যাবি। না না, আমি আর কখনো খারাপ কাজ করব না। আমি এখনই আমার গ্রামে চলে যাব। আমি খেটে খাবো। চলি সাধু বাবা। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। আপনি না থাকলে গ্রামের লোকে যে কি যে হতো। তোমাদের মতো সোনার মেয়েরা থাকতে গ্রামের কিচ্ছু হবে না। পরদিন লাউয়ের বাজার জমে গেছে। লোকেদের আওয়াজ, চেঁচামেচি। যাক, পাজি পটল আর কখনো ফিরবে না। লাউয়ের বাজার এমনি বেচা কেনায় ভরে থাক।